শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন, প্রাণ গেল কিশোরী সহ 3 জনের। দুর্গাপূজার নবমীর উচ্ছ্বাসের মাঝেই ডিব্রুগড়ের লেফেটকাঠিতে শোকাবহ সড়ক দুর্ঘটনা ঘটল। একটি 4 চাকার বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 কিশোরী রয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা খালে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে চৈচা মৈদামের কাছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর AS04S5355। গাড়িটি শিবসাগর থেকে ডিব্রুগড়ের দিকে আসছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু চিকিৎসকরা হাসপাতালে 3 জনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন কলিপদ মুখার্জি, দেবাঙ্গ বিশ্বাস কাশ্যপ এবং কিশোরী মিতা মুখার্জি। অপরদিকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুধুমাত্র আধার কার্ড জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না। কমিশনের যুক্তি, আধার কেবলমাত্র একটি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ ভোটার হতে গেলে নাগরিকত্ব আবশ্যক। তাই আধার কার্ডের পাশাপাশি নাগরিকত্ব প্রমাণ করে এমন অন্য প্রাসঙ্গিক নথিও জমা দিতে হবে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। যদিও আধারকে 12তম নথি হিসেবে গ্রহণের সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল আছে। পরবর্তী খবর, ভারতের ধনীতম মুকেশ আম্বানি, প্রথমবার বিলিয়নারের তালিকায় শাহরুখ, বলছে এই সমীক্ষা। ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষস্থানে মুকেশ আম্বানি। আজ প্রকাশিত M3M হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2025-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারকে আবারও দেশের ধনীতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এই তালিকায় রয়েছে বড় চমক। প্রথমবারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খান ঢুকে পড়েছেন বিলিয়নিয়ার দলে। এবারের তালিকায় রেকর্ড 358 জন ডলার বিলিয়নিয়ার নাম তুলেছেন। আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে 9.55 লক্ষ কোটি টাকা, যা তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি ও তার পরিবার। তাদের সম্পত্তির পরিমাণ 8.15 লক্ষ কোটি টাকা। অন্যদিকে বলিউড অভিনেতা শাহরুখ খানের সম্পদের পরিমাণ ধরা হয়েছে প্রায় 12,490 কোটি টাকা। মূলত তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও বহুমুখী ব্যবসায়িক উদ্যোগ থেকেই এই সম্পদ তৈরি হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। এতে তিনি বলিউডের অন্যান্য তারকাদের ছাপিয়ে গেছেন। উদাহরণস্বরূপ, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে প্রায় 7,790 কোটি টাকা, আর ঋত্বিক রোশনের সম্পদ 2,160 কোটি টাকা। 2023 সাল কার্যত বদলে দিয়েছে কিং খান শাহরুখের ভাগ্য। ওই বছরই তিনটি সুপারহিট ছবি দিয়েছেন তিনি, যার মধ্যে একটির জন্য ইতিমধ্যে সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও চলে এসেছে তার ঝুলিতে। 30 বছরের বেশি সময় ধরে কাজ করার পর এই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তারপর প্রথমবারের জন্য বিলিয়নিয়ার তালিকায় ঢুকে পড়া আবারও এক বিরাট ব্যাপার তার জন্য। হুরুনের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতে বিলিয়নারদের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় সর্বাধিক, যা দেশের অর্থনীতির বহুমুখী সম্প্রসারণের প্রমাণ। অপরদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে আজ নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সংস্কৃতিকে রক্ষা, দেশ সেবায় আরএসএসের ভূমিকা ব্যাখ্যা করে এই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, আরএসএসের গৌরবময় 100 বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা, দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, 1963 সালে আরএসএসের স্বেচ্ছাসেবকরাও 26শে জানুয়ারি কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। তারা দেশপ্রেম বুকে নিয়ে সগর্বে ও সম্মানের সঙ্গে পদযাত্রা করেছিলেন। সংঘের স্বেচ্ছাসেবকরা যারা দেশ সেবা এবং সমাজের উন্নতিতে নিরন্তর নিয়োজিত, তারই প্রতিফলন দেখা যাবে এই ডাক টিকিটে। এই স্মারক মুদ্রা এবং ডাক টিকিটগুলির জন্য আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজ বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আগামীকাল বিজয়া দশমী, যে উৎসব অশুভের বিরুদ্ধে শুভর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অসত্যের বিরুদ্ধে সত্যের এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ের প্রতীক।
100 বছর আগে এই দিন আরএসএস প্রতিষ্ঠা হওয়া কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে সঙ্ঘের শতবর্ষ প্রত্যক্ষ করছি। নয়া মুদ্রা প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি কোনো মুদ্রায় প্রকাশ করা হয়েছে। 100 টাকার স্মারক মুদ্রার এক পাশে জাতীয় প্রতীক, অপর পাশে সিংহের মূর্তি ও ভারত মাতার ছবি রয়েছে। এতে খুদাই রয়েছে আরএসএস এর মূল মন্ত্র। পরবর্তী খবর, খেলার সঙ্গে রাজনীতি কেন মিশবে? এশিয়া কাপে সূর্যদের দেখে রুষ্ট কপিল দেব। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান বোর্ড প্রধান তথা এশীয় ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত, তা নিয়ে তীব্র চাপানুতর চলছে। শুধু তাই নয়, সমগ্র এশিয়া কাপকেই রাজনীতির ছায়া ঘিরেছিল প্রবলভাবে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খেলা শেষে হাত মেলায়নি সূর্যকুমার যাদব সহ ভারতীয় টিম। পাক দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন সূর্য। হারিস রুফ, সাহিবজাদা ফারহানরা আবার কেউ বিতর্কিত উৎসব, কেউ বিতর্কিত অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পড়েছেন, যা দেখে বিরক্ত ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলে দিয়েছেন, খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো কখনোই উচিত নয়, খেলাকে খেলার মতো থাকতে দেওয়া উচিত। আমি শুধু এটুকু বলতে চাই, খেলার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। সেটা যেমন ক্রিকেটারদের বুঝতে হবে, তেমনি প্রচার মাধ্যমকেও বুঝতে হবে। ক্রীড়াবিদ হিসেবে আমি দেখতে চাই যে খেলাটা নিয়ে সবাই ভাবুক, বাকি কিছুকে তার সঙ্গে না মিশিয়ে। এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন কপিল। তার 83 বিশ্বজয়ী দলের উইকেট কিপার সৈয়দ কিরমানি এত রাগটাগ করেননি, তিনি সরাসরি সমালোচনা করেছেন ভারতীয় টিমের। এক সাক্ষাৎকারে কিরমানি বলেছেন, বিদেশ থেকে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে ভারত এটা কি করলো, কেন চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি নিল না। আমাকে বলতে পারেন, আমি ওদের কি উত্তর দেব? সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। কিরমানির বক্তব্য হলো, ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হয়, কিন্তু বিশ্বজুড়ে ক্রিকেটারদের মধ্যে ভদ্রতা ক্রমশ কমছে। এখনকার দিনে আমি ক্রিকেটারদের মধ্যে কোনো ভদ্রতাই দেখতে পাই না। অভদ্র আচরণ করে ওরা মাঠে, কুৎসিত অঙ্গভঙ্গি করে। কেন এভাবে সব জায়গায় রাজনীতি ঢুকে পড়বে? পরিষ্কার বলছি, এশিয়া কাপে যা দেখলাম গা গিন গিন করছে, লজ্জা লাগছে। সঙ্গে তার সংযোজন, আরে ভারত পাকিস্তান ম্যাচ কি আজ থেকে হচ্ছে? আমরা কি খেলিনি? আমাদের সময় দুদেশের রাজনৈতিক উত্তাপের ঊর্ধ্বে উঠে ক্রিকেটাররা খেলতো। পাকিস্তানি ক্রিকেটাররা কতবার খেলতে এসেছে আমাদের দেশে, আমরা গিয়েছি ওদের দেশে। দেখা হলে জিজ্ঞাসা করেছে পরিবারের সবাই কেমন রয়েছে। আমার বক্তব্য খুব সহজ, খেলার মাঠের বাইরে যা ঘটেছে সে সমস্তকে সেখানেই রেখে এসো, তারপর খেলতে নামো। টিমের জয় বা টুর্নামেন্ট জিতে তুমি যে অর্থ রোজগার করছো, তার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিও না। কিরমানি যে ভারতের টি-20 অধিনায়ক, সূর্যকুমার যাদবকে উদ্দেশ্য করেই কথাটা বললেন, আলাদা করে না বললেও চলে। কারণ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্য ঘোষণা করেছেন যে টুর্নামেন্ট থেকে তার প্রাপ্ত সমস্ত অর্থ তিনি দেশের সেনা আর পহেলগাঁও সন্ত্রাসে নিহতদের পরিবারকে তিনি দিয়ে দিতে চান। আমাদের সময় দুদেশের ক্রিকেটারদের মধ্যে কি সুন্দর সম্পর্ক ছিল, হাসি ঠাট্টা চলতো, উষ্ণ অভ্যর্থনা পেতাম। কিন্তু এ যুগের ক্রিকেটাররা যা করছে দেখে অবসাদে চলে যাচ্ছি। একজন ক্রিকেটার হিসেবে মাথা হেট হয়ে যাচ্ছে বক্তব্য তার। পরবর্তী খবরটি হলো, বিহারে 1 টাকা বার্ষিক লিজ, আদানিকে জমি দিয়ে বিপুল বিতর্ক, বিরোধীদের তুপ। ভাগলপুরের পীরপৈতিনটিতে 2400 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাজ্য সরকারের কাছ থেকে মাত্র 1 টাকা বার্ষিক লিজের বিনিময়ে প্রায় 1000 একর জমি পেয়েছে আদানি পাওয়ার লিমিটেড। এই চুক্তির ফলে বিপুল পরিমাণ গাছ কাটা এবং এলাকার মানুষের পুনর্বাসনের প্রশ্ন উঠায় তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএল সহ বিরোধী দলগুলি নিনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের বিরুদ্ধে আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ এনেছে। অন্যদিকে ক্ষমতাসীন দল এই চুক্তিকে স্বচ্ছ এবং রাজ্যের স্বার্থে সবচেয়ে সস্তা দরে বিদ্যুৎ পাওয়ার পদক্ষেপ বলে দাবি করেছে। অপরদিকে রাজ্যের 15টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অচলাবস্থায় সুপ্রিম কোর্ট এবার কঠোর নির্দেশ দিল। রাজ্য সরকার এবং রাজ্যপাল উভয় পক্ষকেই উপাচার্য প্যানেলে আপত্তি জানানোর বিস্তারিত কারণ আলাদাভাবে হলফনামা আকারে জমা দিতে হবে। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ এই নির্দেশ দেয়।
যদিও রাজ্য 9টি বিশ্ববিদ্যালয়ের প্যানেল অনুমোদনের জন্য সবুজ সংকেত পেয়েছিল, আদালত তাতে সম্মতি দেয়নি। বিচারপতিরা রাজ্য সরকার ও আচার্যকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার পরামর্শ দিয়েছে। পরবর্তী শুনানি 6 অক্টোবর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।